তারই প্রতিশোধ হয়তো ভিন্নভাবে কড়ায় গণ্ডায় নিচ্ছে সাফারাত। হামিদের করুণ চাহনি সম্পূর্ণ অগ্রাহ্য করে পুলিশের হাতে একটা মেমোরি কার্ড তুলে দেয় সাফারাত। এতে পৃথকের বিরুদ্ধে সব প্রমাণ আছে। অফিসের ওই কর্মচারীর মুখ থেকে সত্য বের করতে করতে বেগ পেতে হয়েছে তাকে। মেয়েটা পৃথকের গার্লফ্রেন্ড লিজা। লিজা পৃথকের কথায় জব নিয়েছিল সাফারাতের অফিসে। মেয়েটা অসম্ভব সুন্দর ও স্মার্ট, তার উপর সন্দেহ করার মতন কোনো সুযোগ কাউকে দেয়নি। তবে যেদিন মিটিংয়ে উদ্দেশ্যে ঢাকা হতে বাইরে গিয়েছিল এবং লিজা পানি কেনার জন্য গাড়ি থেকে নেমে যায়, ঠিক সেই সময় গাড়ির জানলার কাচ ভেদ করে বুলেট এসে লাগে সাফারাতের বাম হাতের বাহুতে। তারই কিছু সময় পর লিজা ফিরে আসে। সামান্য পানি কেনার অছিলায় এত সময় বিলম্ব করা ভালো ঠেকেনি সাফারাতের কাছে। নিজের সন্দেহজনক নজর সুস্থ হওয়ার পর হতে একদমই কাউকে বুঝতে দেয়নি। লোক লাগিয়ে লিজার উপর নজর রাখতেই জানতে পারে পৃথকের গার্লফ্রেন্ড সে। সাফারাত চুপ ছিল, অপেক্ষায় ছিল পরবর্তী হামলার জন্য। তারপর একে একে লিজা ও ওই রাঁধুনির মুখ থেকে সব বের করে। তারা বেশি কিছু বলেনি, কেবল পৃথকের নামটা নিয়েছিল। মানুষের মতামত কোন সময় পাল্টে যায় তা তো বলা যায় না, তাই উভয়ের জবানবন্দি রেকর্ড করে রেখেছে সাফারাত। আর চৈত্রিকার বাবাকে ড্রাঙ্ক অবস্থায় চাপা দিয়েছে পৃথক। ইচ্ছেকৃত কিনা তা বোঝা মুশকিল। সাফারাতের কাছে সম্পূর্ণ ইচ্ছেকৃত মনে হলো। পুলিশ অফিসার গম্ভীর স্বরে বলে উঠলেন, আপনার কাজিন তো সইবি করে যাচ্ছেন না, উনি কেন আপনাকে মারার চেষ্টা করছেন? সম্পত্তির জন্য কিনা অন্য, তাও বলছেন না। সাফারাত নিজের চাচার দিকে চেয়ে উঠে দাঁড়ালো চেয়ার ছেড়ে। রাশভারী কণ্ঠ তার। মুখ খুলতে হবে না, প্রয়োজন নেই। পুলিশ অফিসার অবাক চোখে তাকালেন। সাফারাত সেই অবাকতা বাড়িয়ে দিয়ে বেরিয়ে এলো মৌন মুখে। গাড়ি স্টার্ট দিল। দিহান পাশে বসে শঙ্কিত নেত্রে চেয়ে প্রশ্ন ছুড়ল, কারণ জানার প্রয়োজন নেই তোর? পৃথক কেন মারতে চাইলে তোকে? প্রয়োজন নেই। ভরাট শোনালো সাফারাতের কণ্ঠস্বর। দিহান দ্বিরুক্তি করে বলে উঠল, কেন? কারণ আমার জীবনের প্রতি মায়া নেই। পৃথক আমাকে মারতে চেয়েছে, তাতে আমি বিন্দুমাত্র বিচলিত হইনি। আমার হিংস্রতা জেগেছে তোর মুখের বলা চৈত্রের বাবার অ্যাক্সিডেন্টের কথা শুনে। ওনাকে মারার অপরাধে পৃথক কঠোর শাস্তি ডিজার্ভ করে। দিহান চমকালো, থমকে রইল অল্প সময়, বিহ্বল স্বরে আওড়ালো, তুই তো বলেছিস চৈত্রিকার বাবা চৈত্রিকাকে আঘাত করে, দেখতে পারেন না, তাহলে ওনার জন্য এত হিংসাত্মক কেন হয়ে উঠলি? কারণ চৈত্র ভালোবাসে ওর বাবাকে। আর তুই ভালোবাসিস চৈত্রিকাকে, নাকি কেবল বন্ধুদের জন্য এত পাগলামো? সাফারাত শান্ত চোখ এক পলক চেয়ে দৃষ্টি সরিয়ে ফেলল সামনে। কোনো প্রতিক্রিয়া দেখালো না দিহানের প্রশ্নে। দিহান পুনরায় বলল, কোথায় যাচ্ছি? কবরস্থানে, আম্মুর কাছে। সাদামাটা নিরলস জবাব সাফারাতের। দিহান একটুও চমকালো না, শুধু ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে ভারী শরীরটা এলিয়ে দিল সিটে। ছোট বাটন ফোনটায় সময় দেখে নিল চৈত্রিকা। রাত 11টা বাজছে। বাবার জ্ঞান ফিরেছে প্রায় আধ ঘন্টা হয়ে এসেছে, কিন্তু তিনি একটা বারও চৈত্রিকার কথা জিজ্ঞাসা করেননি। করেছে মিমের কথা, এতে একটুও কষ্ট অনুভব হয়নি তার। উল্টো বাবার একটুখানি সুস্থতায় আল্লাহর নিকট শুকরিয়া আদায় করল। গোলগাল চেহারার গড়নের একটা মেয়ে এগিয়ে এলো চৈত্রিকার দিকে। পেশায় নার্স সে। চৈত্রিকার মুখের সামনে একটা কাগজ এগিয়ে দিয়ে নিচু স্বরে বলে উঠল, এই ওষুধগুলো এখনই লাগবে ম্যাম। আমাদের হসপিটালের ফার্মেসি থেকে আনিয়ে নিব নাকি আপনি আনবেন? মেয়েটার হাত থেকে প্রেসক্রিপশনটা চৈত্রিকা নিজের হাতে নিল। হসপিটাল থেকে ওষুধ আনলে দ্বিগুণ দাম পড়বে। ব্যাগে থাকা 5,000 টাকা তো বাবার চিকিৎসায় লেগে যাবে। আজ বাদে কাল হয়তো পথে জায়গা হবে পুরো পরিবারের, মলিন স্বরে বলল সে। আমি নিয়ে এসেছি। নতমস্তকে ক্লান্ত দেহটা নিয়ে চৈত্রিকা নিচে এলো। মনে মনে নিজেকে শক্ত রাখলেও দেহটা বড্ড নেতিয়ে পড়েছে। সকাল হতে না খাওয়ার দরুন প্রবল দুর্বলতা জেঁকে ধরেছে। অসাড় হয়ে পড়েছে পা দুটো, নড়বড়ে হচ্ছে প্রত্যেকটা কদম। হসপিটালের নিচে অবস্থিত ফার্মেসি থেকে ওষুধ কিনল না সে। এখানে অন্যান্য জায়গার তুলনায় দাম বেশি রাখে। কিছু টাকা বাঁচানোর নিমিত্তে অবিশ্রান্ত দেহটাকে নিয়ে চলে এলো কিছু দূরে। রাস্তা পেরিয়ে ডান পাশ হতে বাম পাশে আসলো। এখানে সারি বেঁধে ফার্মেসির দোকান, ভিড়ও প্রচুর। চৈত্রিকা এক কর্নারে দাঁড়িয়ে
প্রেসক্রিপশন বাড়িয়ে দিল একটা লোকের কাছে। অপেক্ষার প্রহর গুনতে লাগলো ওষুধ পাবার। অনেক মানুষ হওয়ায় একটু একটু দেরি হচ্ছে। আচমকা চোখ খিচে নেত্রপল্লব বুঝে ফেলল চৈত্রিকা। শরীরটা কেঁপে উঠল থরথর করে। কাঁধের নিচের দিকে হাত রাখতেই কণ্ঠনালী গলিয়ে বেরিয়ে এলো। আহ! হাত সরিয়ে আতঙ্কিত দৃষ্টিতে পিছনে ঘুরে তাকালো চৈত্রিকা। কি আশ্চর্য, পিছনে কেউ নেই। কয়েকটা ছেলে পাশে এসে দাঁড়ালো। মনটা কু ডাকছে তার। যা বোঝার বুঝে গেল। চক্ষু জোড়া থেকে কার্নিশ ছুঁয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা জল। তা হাতের পিঠে মুছে নিল চৈত্রিকা। অধৈর্যগল চেপে চেষ্টা করল মনের ব্যথাটুকু সহ্য করে নেবার। ওনাটা ঠিকমতো টেনে পিঠ ঘাড় চুল ঢেকে নিল। কাপুরুষগুলো এত মানুষের মাঝেও সুযোগ পেয়ে নিজের থাবা বসিয়ে দিল নারী দেহের উপর। চৈত্রিকার ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। ইচ্ছে করছে ছেলেগুলোকে কষিয়ে থাপড় লাগাতে। হিতে বিপরীত হতে পারে ভেবে নিজেকে গুটিয়ে নিল সে। ওষুধগুলো নিয়ে এক পাশে এসে খেয়াল করলো ছেলেগুলো পিছন পিছন চলে এসেছে। বিপদের আঁচ করতে পেরে তৎক্ষণাৎ পা দুটো থামিয়ে দিল। সামনের দিকটায় মানুষের আনাগোনা কম। চৈত্রিকা আর এক পাও না বাড়ানোর সিদ্ধান্ত নিল। দাঁড়িয়ে রইল ঠায়। ছেলেগুলো দাঁড়িয়ে আছে কিছু দূরে। আর চোখে বারবার নোংরা দৃষ্টি ফেলছে চৈত্রিকার দেহে। তার চোখে বিদ্যেই পুরো শরীর ঠান্ডা হতে শুরু করলো চৈত্রিকার। সাদা ড্রেস পরে গুটিসুটি মেরে দাঁড়িয়ে থাকা একটা মেয়েকে দেখে ভ্রু কুঁচকে তাকালো দিহান। মুখশ্রীতে ভয়ের ছাপ স্পষ্ট। চোখ জোড়ায় ফুটে ওঠে অসহায়ত্ব। মেয়েটাকে চিনতে সময় নিল না দিহান। উঁচানো স্বরে বলে উঠল, সারাফাত, ওই দেখ চৈত্রিকা। সাথে সাথেই গাড়ি থেমে গেল। দিহান কিছু বুঝে ওঠার আগেই সাফারার দরজা মেলে বেরিয়ে পড়েছে। নিজের নরম হাতের ভাঁজে শক্ত একটা হাতের স্পর্শ অনুভব করল চৈত্রিকা। ধরাস করে কেঁপে উঠল হৃৎপিণ্ড। পাশ ফিরে তাকাতেই হৃদযন্ত্রের ক্রিয়া থেমে গেল ক্ষীণ সময়ের জন্য। সাফারাত দাঁড়িয়ে আছে অতি কাছেই, খুবই ঘনিষ্ঠে। তার বলিষ্ঠ হাতের ভাঁজে চৈত্রিকার কোমল হাতবন্দি। ল্যাম্পপোস্টের জ্বলন্ত ছটা হালকাভাবে বিচরণ করছে সাফারাতের খোঁচা খোঁচা দাড়িযুক্ত ফর্সা চেহারায়। চৈত্রিকার গলা শুকিয়ে আসছে। অকস্মাৎ সাফারাতের ঘনিষ্ঠ স্পর্শে কেঁপে কেঁপে উঠছে দেহের সর্বাঙ্গ। হাতটা ছুটিয়ে আনার চেষ্টা করল, বহুতর চেষ্টা, কিন্তু পেরে উঠছে না সাফারাতের শক্তির সাথে। হাতের বাঁধন আরও দৃঢ় করল সাফারাত। প্রগাঢ় দৃষ্টিতে তাকালো চৈত্রিকার মুখের দিকে। চৈত্রিকা হকচকালো, থমকালো। কিছু সেকেন্ড অপলক অনিমেষ চেয়ে রইল প্রগাঢ় সেই চাহনিতে। একটা সময় নিজেকে আবিষ্কার করল সাফারাতের অতীব কাছে। যতটুকু ছিল দূরত্ব তা ঘুচিয়ে নিয়েছে সাফারাত। চৈত্রিকাকে নিজের কাছে আঁকড়ে ধরে তীক্ষ্ণ নজর ফেলল দূরে দাঁড়ানো ছেলেগুলোর দিকে। ছেলেগুলো ভরকে গেল নিমেষে, কিন্তু নড়ল না। সাফারাত চৈত্রিকার হাতটা টেনে গাড়ির কাছে নিয়ে এলো। এত সময় পর হিতাহিত জ্ঞান ফিরে পেল চৈত্রিকা। প্রতিবাদী কণ্ঠে বলল, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আপনি যেখানে যেতে চান। আমি আপনার সাথে কোথাও যেতে চাই না। আপনি আমাকে ছাড়া এখান থেকে এক পাও নাড়াতে পারবেন না চৈত্র। চৈত্রিকা টলমল আখিজোড়া সাফারাতের দিকে নিক্ষেপ করল। এতগুলো বছর পর প্রিয় মানুষটার মুখ থেকে এই ডাকটা শুনতে পেয়ে এক প্রকাণ্ড ঝড় বইতে শুরু করলো হৃদয় পটে। বড্ড আবেগী হয়ে পড়েছে মন। মেয়েরা বোধহয় এমনই। একটা মানুষ যতই আঘাত করুক তবুও তার একটু মধুর ডাকি যেন সেই আঘাত ভুলে মনটা গলতে শুরু করে মোমের ন্যায়। চৈত্রিকা জানে সাফারাত তাকে চেনে, তবে সেদিন অস্বীকার করার কারণটা তার অজানা। চৈত্রিকা কথা বাড়ালো না। উল্টো ঘুরে হাঁটা ধরল। সঙ্গে সঙ্গে হাত ধরে নিজের কাছে টেনে আনলো সাফারাত। চৈত্রিকা কিছু বলার আগেই টেনে এনে গাড়ির পেছনের দরজা মেলে বসিয়ে দিল তাকে। নিজে পাশে বসে দিহানের উদ্দেশ্যে গম্ভীর স্বরে বলল, তুই ড্রাইভ কর দিহান। দিহান অসহায় চোখে তাকালো। কেমন করে এক মুহূর্তে তাকে ড্রাইভার বানিয়ে দিচ্ছে সাফারাত। নেমে ড্রাইভিং সিটে বসে চৈত্রিকার দিকে চেয়ে বলল, কোথায় যাব? চৈত্রিকা করুণ দৃষ্টি নিবদ্ধ করল দিহানের পানে। কণ্ঠে তেজ এঁটে বলল, সামনের হসপিটালে। হসপিটালে কেন? দিহান এমন ভান করল যেন চৈত্রিকা না বোঝে। নিষ্প্রাণ স্বরে প্রত্যুত্তর করে চৈত্রিকা, বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে। ও, এখন ঠিক আছেন আঙ্কেল? কিছুটা। দিহান আর কথা বাড়ালো না। চৈত্রিকা সাফারাত থেকে দূরত্ব বজায় রেখে বসল, কিন্তু সাফারাত হাত ছাড়ছে না কোনো ক্রমেই। গাড়িতে উঠেও হাতটা আঁকড়ে ধরে রেখেছে।
হুট করে চৈত্রিকা অনুভব করলো ভীষণ ঠান্ডা লাগছে তার। দ্রিম দ্রিম শব্দ হচ্ছে বক্ষস্থল জুড়ে। আচমকা সাফারাতের অন্য একটা রূপ মানতে কষ্ট হচ্ছে ভীষণ। ছোট্ট করে নিচু স্বরে বলল। হাতটা ছাড়ুন। সাফারাত ছাড়ল না, বরং কাছে এগিয়ে এলো। ক্ষীণ আওয়াজে বলল। দুঃখিত আমি চৈত্র মাস, ভীষণ দুঃখিত। সেদিনের ব্যবহারটা একদমই ইচ্ছাকৃত ছিল না। চৈত্রিকার নয়নজোড়া বিস্ফোরিত হয়ে উঠল। সাফারাতের সহজ স্বীকারোক্তি তার অন্তরে বিঁধছে প্রখরভাবে। কাঁপা কাঁপা কণ্ঠে অভিমান নিয়ে প্রশ্ন ছুড়ল। আর কতগুলো বছর? সেদিন না বলে চলে যাওয়া? সাফারাত তপ্ত নিঃশ্বাস ছেড়ে মায়াময় দৃষ্টি স্থির করল চৈত্রিকার দিকে। তার একটা হাত ঠেকল চৈত্রিকার নরম গালে। মেয়েটার রক্তিম আভায় সিক্ত মুখশ্রীতে পূর্ণ দৃষ্টি বুলালো। সে বলল। মাঝে মাঝে জীবনের সমীকরণগুলো মেলানো বেশ জটিল হয়ে যায় চৈত্র। আপনজন যখন শত্রু হয়ে দাঁড়ায়, বেঁচে থাকাটা মুশকিল হয়ে পড়ে। আপনাকে কখনো মিস করিনি আমি। একদমই মিস করিনি জটিল এই জীবনে, কারণ আপনি সবসময় আমার মনে বাস করতেন এবং করবেন। চৈত্রিকা কাঁদল না, তবে আবেগী হয়ে পড়ল ক্ষণিকের জন্য। নরম স্বরে বলে উঠল। আমি আপনাকে খুঁজেছি সাফারাত, অনেক খুঁজেছি। সাফারাতের হৃৎপিণ্ডে শীতল স্রোত বয়ে গেল। স্থির দৃষ্টি ফেলে মাথার পিছনে হাত গলিয়ে বুকের চৈত্রিকার মাথাটা চেপে ধরল। নিমেষেই চৈত্রিকার শিরা উপশিরায় কাঁপুনি ধরে গেল। তীব্র থেকে তীব্র সুখ অনুভূত হলো। সুখের নেশায় কাতর চৈত্রিকা চক্ষু মুদে শুনল সাফারাতের হৃদস্পন্দন। সাফারাত কতটা নিঃসংকোচভাবে আগলে নিল তাকে। কিসের টানে এতটা কাছাকাছি? চৈত্রিকা সরে এলো। আড়ষ্ট হয়ে পড়ল লজ্জায়। কর্ণে এলো সাফারাতের নির্বিকার কণ্ঠ। আমরা তুমি থেকে আপনি হয়ে গেলাম চৈত্র। চৈত্রিকা সময় নিল না, প্রত্যুত্তরে বলতে চাইল। আপনিটাই এখন ভীষণ প্রিয় মনে হচ্ছে। কিন্তু অভিমান চেপে রেখে মনের কথাটা ব্যক্ত করল না। সাফারাত সেদিন যেই কারণেই তাকে অস্বীকার করুক না কেন, তবুও মেনে নিতে পারছে না সে। মানতে পারছে না সেই কলেজ জীবনে না জানিয়ে সাফারাতের হুট করে গায়েব হয়ে যাওয়া। দিহান লুকিং গ্লাসে সবটা দেখল। স্মিত হাসি ফুটে উঠল ঠোঁটে। পেছনে বসে থাকা মানুষ দুটো আদৌ বুঝছে কি না সে জানে না, তবে সে উপলব্ধি করে ফেলেছে দুটো মনের অব্যক্ত প্রেম, অনুরাগ, অনুভূতি। হসপিটালের সামনে গাড়ি থামতেই চৈত্রিকা নেমে পড়ল। দিহানকে ধন্যবাদ জানিয়ে সোজা হাঁটতে শুরু করে। উদ্দেশ্য সাফারাতকে উপেক্ষা করে চলে যাওয়া। শোধ নেবে সে, সেদিনের ফিরিয়ে দেওয়ার শোধ। কিন্তু পারল কই? মুহূর্তেই কর্ণগোচর হলো সাফারাতের ভরাট গাম্ভীর্যের স্বর। দাঁড়ান চৈত্র, উপেক্ষা করার সাহস করলেন কিভাবে? পা দুটো আপনা আপনি থমকে গেল। ঘাড় কাত করে চাইল চৈত্রিকা। সাফারাত দ্রুত গতিতে এগিয়ে এসে পাশে দাঁড়ালো। রাগ সংযত করে বলল। চলুন। আপনি কোথায় যাবেন? চমকিত কণ্ঠে প্রশ্ন করল চৈত্রিকা। এতেই যেন বেশ বিরক্ত হলো সাফারাত। চেহারায় রুষ্ট ভাব। কাট কাট গলায় বলল। আপনার বাবাকে দেখতে। কিন্তু কি? কিশোরী থাকতে তো পরিবারের সাথে সাক্ষাৎ করালেন না, আজও কি করাবেন না? ঠিক আছে, মানবতার খাতিরে না হয় আপনার বাবাকে এক পলক দেখব। চৈত্রিকা চুপ মেরে হাঁটতে লাগলো। পাশে হাঁটছে সাফারাত, পায়ে পা মিলিয়ে। কেমন ঠেস মেরে বাক্যগুলো উচ্চারিত করলো সাফারাত। কয়েক বছর আগে বাবার প্রতি ভয়টা একটু বেশিই ছিল চৈত্রিকার। ভয়ে কোনোদিন নিজের বাড়ির সীমানায়ও সহ্য করতে পারত না সাফারাতকে। লিফটে ওঠার সময় চৈত্রিকাকে আগে উঠতে জায়গা করে দিল সাফারাত। আকস্মিকতায় নজর গিয়ে পড়ল পাতলা সাদা ওড়না ভেদ করে ফর্সা কাঁধে। নিমেষে সাফারাতের অক্ষু যুগল জ্বালা করে উঠল ভীষণ। লিফটে উঠে পিছন থেকে চৈত্রিকার ওড়নাটা সরিয়ে দিল একপাশে। চৈত্রিকা হতভম্ব, হতবাক। পুরো লিফটে ওরা দুজন। ভয়ার্ত দৃষ্টিতে ঘাড় ফিরিয়ে তাকালো সাফারাতের দিকে। চোয়াল শক্ত সাফারাতের, নেত্রদয় টকটকে লাল। চৈত্রিকা আমতা আমতা করে বলল। কি করছেন? আপনার কাঁধে নখের আঁচড় কেন চৈত্র? কিছু না, দূরে সরুন প্লিজ। মিথ্যে বলতে বলতে মিথ্যাবাড়িতে পরিণত হয়েছেন। বলতে হবে না আপনার। সাফারাতের আক্রোশ ভরা কণ্ঠে চৈত্রিকা অবাক হলো প্রচণ্ড। ফোন বের করে সাফারাত দিহানকে কল দিল। কণ্ঠে তার অতিশয় রাগ। বলল। আমি জানি তোর মেমোরি অনেক ভালো। ছেলেগুলোকে দেখেছিস নিশ্চয়ই। উপরে আসার প্রয়োজন নেই। যতক্ষণ না ওই জানোয়ারগুলোকে খুঁজে বের করতে পারবি, আমার সামনে আসার প্রয়োজন নেই। জন্য চৈত্রিকা বিস্ময়ে জড়ীভূত হয়ে গেল।
বন্ধুকে কেন এমন করে থ্রেট দিল এই লোক? চৈত্রিকা কোনোভাবেই এই লোকের মাঝে কিশোর বয়সের সেই সাফারাতকে খুঁজে পাচ্ছে না। এ যেন নতুন কেউ। পকেটে ফোন ঢুকিয়ে চৈত্রিকার আহত স্থানে হাত রাখতে গিয়েও সরিয়ে আনলো সাফারাত। রাগে মাথা ধরেছে খুব। চৈত্রিকা নড়ছে না বিন্দুমাত্র, দাঁড়িয়ে আছে স্থির অটল। লিফটের দরজা ওপেন হতে না হতেই সাফারাত এমন এক কাণ্ড করে বসল, যার ফলে শিরশির করে উঠল চৈত্রিকার সমগ্র কায়া, অন্তর, মন। কি করছেন আপনি সাফারাত? ছাড়ুন আমাকে, লোক দেখবে। সাফারাতের কপালে রুষ্ট বলিরেখার ভাঁজ ফুটে উঠল। চক্ষুদ্বয় বুলালো আশপাশ। ওই তো দেখা যাচ্ছে, একটা বয়স্ক লোক চেয়ে আছে ওদের পানে ড্যাব ড্যাব নেত্রে। সাফারাত এক ভ্রু উঁচিয়ে চাইতেই লোকটা থতমত খেয়ে গেল। হাঁটতে শুরু করলো নিজ গন্তব্যে। কোমর আঁকড়ে ধরে রাখা হাতটা চৈত্রিকা সারা শরীরে শিহরণ বয়ে দিচ্ছে। চৈত্রিকা অবিনষ্ট দৃষ্টিতে সাফারাতের দিকে তাকালো। তাকাতেই দেখল সাফারাত চেহারায় এক রাস গম্ভীরতা নিয়ে দাঁড়িয়ে আছে। হৃদয় জুড়ে সেই কিশোরী বয়স থেকেই একটু একটু করে সঞ্চারিত করা অনুভূতিরা ছোটাছুটি করছে প্রচণ্ড বেগে। সাফারাতের এক ভ্রু উঁচানো দৃশ্যটা তার চোখ এড়ালো না। মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে রইল চৈত্রিকা নির্নিমেষ। অন্তঃস্থলে তখন তুমুল বেগে বর্ষণ হচ্ছে। বর্ষণের সে কি তীব্রতা! চৈত্রিকা চেয়েও দেখাতে অক্ষম। দৃষ্ট হলো স্থির, প্রগাঢ়। সাফারাতের কালো গেঞ্জিটা আঁকড়ে ধরে হাঁসফাঁস করতে লাগলো। নিম্ন স্বরে বলল, নামিয়ে দিন না। চৈত্রিকার রক্তিম চেহারায় তীক্ষ্ণ চাউনি ফেললেন সাফারাত। পরিহাস করে বলল, গেঞ্জি আঁকড়ে ঘনিষ্ঠ হচ্ছেন, আবার বলছেন নামিয়ে দিন না। মুহূর্তে চৈত্রিকা যেন লজ্জায় রাঙা হয়ে উঠল। অনুভব করতে পারছে তার গাল দুটো ভীষণ গরম হয়ে আসছে, হয়তো লাল টমেটোর আকারও ধারণ করে ফেলেছে ইতিমধ্যে। সাফারাতের বুক থেকে হাতটা ধীরে ধীরে ছাড়িয়ে নিতে গিয়ে কর্ণাধারে প্রবেশ করলো সাফারাতের ব্যগ্র অস্থির কণ্ঠস্বর। ছাড়বেন না চৈত্র, কারণ আমি আপনাকে আমার কোল থেকে নামাচ্ছি না। আপনার পুরো শরীর জ্বরে কাঁপছিল একটু আগেই। হাঁটার মতো শক্তি আছে বলে আমার মনে হয় না। থাকলেও এই অসুস্থ শরীর নিয়ে হাঁটতে দেবো না আমি। ভরাট কণ্ঠের এলোমেলো কথার তালে যেন হারিয়ে গেল চৈত্রিকা। আহা, কি সুখ মিশে আছে প্রত্যেকটা শব্দে, বাক্যে। চৈত্রিকার মন খুব করে চাইছে সময় মুহূর্ত থমকে যাক সব। সাফারাতের মুখ থেকে অনুভূতি জড়ানো বাক্যগুলো শুনতে। আঁকড়ে ধরে রাখুক সাফারাতের হৃদয়পটে, মনের গহীনে। কিন্তু আদৌ কি তা সম্ভব? সাফারাত কেবলই বন্ধুত্বের খাতিরে আগের মতো করেই তার কথা ভাবছে, এটাই চৈত্রিকা ধারণা। ভয় করে তার ভালোবাসা প্রকাশ করতে। যদি আবারও সাফারাত ক্রুদ্ধ হয়ে ফিরিয়ে নেয় মুখ, তাহলে তো একটু একটু পাওয়া সুখগুলোও হারিয়ে বসবে সে। তাই থাকুক বন্ধুত্ব। সাফারাতের অস্তিত্ব হলেই কেটে যাবে জীবন। করিডরে মানুষের চলাচলের আওয়াজ কাঁপিয়ে তুলল চৈত্রিকাকে। সাথে সাথে উপলব্ধি করল কোমরে বলিষ্ঠ হাতের বাঁধন গভীর হয়েছে। চৈত্রিকা হকচকালো, ভরকালো খানিকটা। মৃদু স্বরে কিছু বলতে যাবে তার আগেই সাফারাত কপাল কুঁচকে বলে উঠল, আপনার লোকলজ্জার ভয় হলে নিঃসংকোচে আমার বুকে মুখ লোকাতে পারেন চৈত্র। নির্লিপ্ত নির্বিকার কথা শুনে চৈত্রিকার মাথাটা ঘুরতে শুরু করে। সাফারাতের অকপটে বলা কথাটুকু চৈত্রিকার বক্ষ স্পন্দন বাড়িয়ে তুলল। মিনমিনে স্বরে বলল, ঠিক আছে আমি। ডাক্তারের কেবিনের সামনে এসে সাফারাতের পা দুটো থেমে গেল। একজন নার্সকে দেখে বলল, ডক্টর সিফাত নেই? না স্যার, উনি একটু আগেই বেরিয়ে গেছেন। ও, আপনি জ্বর মাপতে পারবেন আর ড্রেসিংও করে দিতে হবে। পারবো স্যার। কেবিনে প্রবেশ করে চৈত্রিকাকে সাবধানে বেডে বসিয়ে দিল সাফারাত। নার্সকে ইশারা করলো চৈত্রিকাকে দেখতে। মেয়েটার শরীর খুব দুর্বল হয়ে পড়েছে। বৃষ্টিতে ভেজার কারণে গা কাঁপিয়ে জ্বর এসেছে। সাফারাত যখন একদম সন্নিকটে দাঁড়িয়েছিল, তখন চোখে বিঁধল মেয়েটার দেহের কাঁপুনি। হুট করেই কাঁপতে শুরু করে। হাতটা আলতো করে স্পর্শ করতেই দেখে প্রচণ্ড গরম দেহ। লিফট খুলতেই দেরি না করে কোলে তুলে নেয় চৈত্রিকাকে। নার্স সাফারাতের দিকে এক পলক তাকিয়ে চৈত্রিকার মুখে থার্মোমিটার পরে দিল। নিচু স্বরে জিজ্ঞাসা করলো, ম্যাম, একটা প্রশ্ন করি? মাথা হেলালো চৈত্রিকা। মেয়েটা খুশিতে গদগদ হয়ে প্রশ্ন ছুড়ল, উনি কি আপনার হাজব্যান্ড? দুপাশে মাথা নাড়ল চৈত্রিকা। মেয়েটার মুখে চিন্তার রেখা প্রতীয়মান হলো। ফের দ্বিধান্বিত কণ্ঠে বলল, বয়ফ্রেন্ড?
পূর্বের মতো না করলো চৈত্রিকা। একপাশে স্থির দাঁড়ানো সাফারাতের পানে দুর্বল দৃষ্টি মেলে ধরল। তার দিকে নিষ্পলক তাকিয়ে আছে সাফারাত, চেহারায় অসীম অস্থিরতার ছাপ। চৈত্রিকা মুখ থেকে থার্মোমিটারটা বার করে নার্সের হাতে ধরিয়ে দিল। থার্মোমিটারের পারদ তত্তর করে ছুটেছে ঊর্ধ্বগতিতে। জ্বর 102। দুর্বল কণ্ঠেও আনমনে আওড়ালো, বেস্ট ফ্রেন্ড? আপনার বেস্ট ফ্রেন্ড খুব হ্যান্ডসাম ম্যাম। উনি কি সিঙ্গেল? চৈত্রিকা জবাব দিতে পারল না সঙ্গে সঙ্গে। নিমগ্ন হলো চিন্তায়। সাফারাত সিঙ্গেল নাকি কেউ আছে তার জীবনে? খুব করে জানতে ইচ্ছে করছে তার, কিন্তু ব্যাপারটা খারাপ দেখায়, তাই দমে গেল। দমিয়ে নিল অনুভূতি, ইচ্ছে, স্পৃহা। নার্স চৈত্রিকার কাঁধের নিচে ড্রেসিং করে দিল। সাফারাতের দিকে চেয়ে বলল, ম্যাম, একটু ফ্রেশ হলে শরীরটা ভালো লাগবে স্যার। আমি নর্মাল ওষুধের নাম লিখে দিচ্ছি, এতে জ্বর সেরে যাবে। থ্যাঙ্কস নার্স। সাফারাত চৈত্রিকার দিকে চেয়ে সাবলীলভাবে বলল। চলুন চৈত্র। চৈত্রিকা বেড ছেড়ে দাঁড়ালো নড়বড়ে পায়ে। শরীর কাঁপছে মৃদু মৃদু। সাফারাত সূক্ষ্ম নিস্তব্ধ নিঃশ্বাস ফেলে এগিয়ে গেল কাছাকাছি। চৈত্রিকা নার্সের দিকে আর চোখে তাকালো। লজ্জিত ভঙ্গিতে বলল, হাতটা ধরলেই হবে, আমি হাঁটতে পারবো। সাফারাত হাত মুষ্টিমেয় করে নিল শক্ত করে। নীরবে হেঁটে এসে দুজনে উপস্থিত হলো আহমেদ সাহেবের কেবিনের সামনের দিকটায়। মিম হন্তদন্ত হয়ে কাছে আসলো। বোনকে ফিরে আসতে না দেখে কলিজাটা ভয়ে ছোট্ট হয়েছিল এতক্ষণ। তবে চৈত্রিকার গা ঘেঁষে থাকা ছেলেটাকে দেখে চোখ বড় বড় হয়ে এলো মিমের। হতবিহ্বল দৃষ্টিতে তাকিয়ে রইল। কেবিনের সামনের বেঞ্চে চৈত্রিকাকে বসিয়ে দিল সাফারাত। মিম ভীত সন্তুষ্ট পায়ে বোনের পাশে বসলো। কানের কাছে মুখ নিয়ে ছোট্ট করে বলল, আপু, সাফারাত ভাই না উনি? সঙ্গে সঙ্গে চৈত্রিকা প্রত্যুত্তর করল। হুম। মিমের মনে অনেক প্রশ্ন জাগলেও এই মুহূর্তে তা করল না সে। চোরা দৃষ্টিতে কয়েক পল দেখল সাফারাতকে। একবার সাফারাতকে দেখছে তো আরেকবার নিজের বোনকে। কেন যেন অঢেল শান্তি অনুভব করছে সে। কারণটা অজানা, হয়তোবা বোনের সুখের কথা ভেবে। দিহান হাতে একটা প্যাকেট নিয়ে দ্রুত পদে আসলো সাফারাতের সামনে। চৈত্রিকা ও মিমের দিকে এক নজর চেয়ে পরক্ষণেই সাফারাতের দিকে দৃষ্টি নিবদ্ধ করল। সাফারাত দাঁড়িয়ে আছে ওদের থেকে কিছুটা দূরত্ব রেখে। রাতের নিস্তব্ধতায় হসপিটালটা ভূতের বাড়িতে পরিণত হয়েছে। কারো পায়ের শব্দ ঝংকার তুলে কর্ণকুহরে। দিহান হাসি হাসি মুখ করে বলল, ছেলেগুলোকে পেয়ে গেছে ভাই, মোট 4 জনই তো ছিল। সাফারাত কপাল কুচকালো, ভরাট কণ্ঠে বলল, খাতির যত্নে যেন ত্রুটি না হয় দিহান। একদমই হবে না। খাবার কার জন্য আনতে বললি? চৈত্রর কাছে দিয়ে আয়। দিহান খাবারের প্যাকেটটা এগিয়ে দিল চৈত্রিকার কাছে। চৈত্রিকা চমকে গেল, নিল না হাতে। দিহান মিমের হাতে ধরিয়ে দিতে দিতে মনে মনে ফুঁসে উঠল মিম। এই ছেলেকে একদম সহ্য করতে পারছে না সে। মুখ দেখেই বারবার বোনের করা অপমানের কথা মনে পড়ে যাচ্ছে। সেদিন যদি পারত তাহলে আচ্ছা মতো ধুয়ে দিত সে দিহানের মাকে। দিহান মিমের নিকষ কৃষ্ণ আঁখি যুগলে রাগের আভাস দেখতে পেয়ে বিস্মিত হলো। পিচ্ছি মেয়েটা কি তাকে রাগে ক্ষোভের অনলে পুড়িয়ে ভস্ম করতে চাচ্ছে? মনে তো হচ্ছে এমনই। সাফারাত দূরে দাঁড়িয়ে আদেশের সুরে বলল, খেয়ে নিন চৈত্র, ওষুধ খেতে হবে আপনার। অন্যের জন্য চিন্তা করতে হলেও নিজের সুস্থ থাকা তো জরুরি। অনিচ্ছা সত্ত্বেও চৈত্রিকা একটু খেলো, যাকে বলে নামমাত্র খাওয়া। মুখটা তো তেতো হয়ে আছে, বমি পাচ্ছে তার। কিন্তু সাফারাত ঠিকই বলেছে, বাবার জন্য হলেও তার সুস্থ থাকা দরকার। সামনে অনেক দায়িত্ব তার, অনেক। বাবা তো কোনো দিন নিজের পায়ে দাঁড়াবে না আর। তাকে বাবার চিকিৎসার খরচ চালাতে হবে, মা বোনকে আগলে রাখতে হবে। মেহুল থাকলে হয়তো তাই করতো। মেয়ে বলে সে ঘরের এক কোণে শীর্ণ হয়ে থেকে থেকে নিজের পরিবারে কে না খেয়ে ধুকে ধুকে মরতে যেতে দেবে তা অসম্ভব। দিহান সাফারাতের পাশে দাঁড়িয়ে বলে, আমাদের আর এখানে থাকা ঠিক হবে না। ভিতরে চৈত্রিকার মা আছেন, আমাদের হঠাৎ এখানে দেখলে খারাপ ভাবতে পারেন। চলে যাওয়াই বেটার। ওরা এখানে সেফ। রাত 1টা বাজছে, চল ফিরে যাই। সাফারাত তোয়াক্কা করল না দিহানের কথা এমন ভঙ্গি করল। বড় বড় পা ফেলে এসে দাঁড়ালো চৈত্রিকার সামনে। পায়ের শব্দে নত মাথা উপরে তুলল চৈত্রিকা। সাফারাতের বুকটা ধুক করে উঠল যেন। বক্ষ বইতে লাগলো শীতল হিম অনিল। চৈত্রিকার পাশে বসা মিমের দিকে চোখ রাখল। মিম কি বুঝলো কি জানি,
নিমেষেই উঠে দাঁড়ালো, মৌন হয়ে হেঁটে গিয়ে করিডোরের জানলার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে। নজর রাখলো বাইরে। সাফারাত হাত বাড়িয়ে চৈত্রিকার কপালের চুলগুলো কানের পিঠে গুজে দিল। সাথে সাথেই চোখ বুজে ফেলল চৈত্রিকা। নেত্রপল্লব কাপে ক্ষীণ। সেদিকে দৃষ্টি ফেলে সাফারাত নিষ্প্রভ স্বরে বলে উঠল, আমি নিচে থাকবো। আপনার যখনই আমার প্রয়োজন হবে করিডোরের জানলা দিয়ে শুধু একটা বার হাত বাড়িয়ে ডাকবেন চৈত্র। নিচে যাচ্ছি, খেয়াল রাখবেন নিজের। শূন্য অনুভূতিতে ছেয়ে গেছে চৈত্রিকার অভ্যন্তর। চক্ষু তৃষ্ণায় খা খা করছে মন। সাফারাত নেই পাশে, চলে গেছে কিছু সময় আগেই। চৈত্রিকার তড়িৎ গতিতে জানলার কাছে এসে দাঁড়ালো, বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে রইল নিমেষে। সাফারাত দাঁড়িয়ে আছে গাড়িতে হেলান দিয়ে, চক্ষুদয়ের দৃষ্টি উপরের দিকে, ঠিক চৈত্রিকার বরাবর। চৈত্রিকা প্রাণ ভরে শ্বাস টেনে নিল নিজের মাঝে। একটুখানি হাসলে কি ক্ষতি হবে? মনটা ফুরফুরে হয়ে গেছে। হাসবে না সে। আপনা আপনি হাসলে তো সাফারাত বলবে পাগল, দূর হতে দূর মানুষ দুটো। অথচ একে অপরের দৃষ্টিতে ভাসছে দুইজন অহর্নিশ। ধীর গতিতে চন্দ্রমার লেশ লালিমাটুকু মিশে যাচ্ছে ধরাতলে। নিকষ কালো অন্ধকার উপেক্ষা করে এক ফালি রশ্মি ধরণীর বুকে ছুঁয়ে দিতে শুরু করে। হসপিটালের মানুষ চলাচলের পদধ্বনি প্রখর হচ্ছে, বেড়ে চলেছে আস্তে আস্তে। চৈত্রিকা নড়ে চড়ে উঠল। ব্যথায় সমস্ত দেহ বিষিয়ে আছে। পিটপিট করে চোখ মেলতেই চোখে পড়ল নার্সদের ছোটাছুটি। অকস্মাৎ কিছু একটা মস্তিষ্কে উদয় হতেই চৈত্রিকা ছুটে এলো জানলার কাছে। সাফারাত নেই, চলে গেছে বোধহয়। সারা রাত ঘুমায়নি চৈত্রিকা। ক্ষীণ সময় পর পর শুধু সাফারাতকে অবলোকন করেছে, বন্দি করেছে অক্ষিপটে। ভোর অবধি সাফারাত ছিল নিচে, মুখখানায় ক্লান্তি, অবসাদ ছিল। চৈত্রিকার একবার বলতে ইচ্ছে করছিল, আপনি চলে যান সাফারাত। পর মুহূর্তে আবার সিদ্ধান্ত বদলে নেয়, থাকুক না সাফারাত। অসুস্থ শরীর নিয়ে আর জাগ্রত থাকতে পারবে না সে। একটু আগে বেঞ্চে বসতেই চোখ লেগে আসে অজান্তেই। চৈত্রিকার বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো, মিশে গেল প্রকৃতিতে। এই মুহূর্তে উপলব্ধি করলো ভালোবাসা খুব করে পোড়াচ্ছে তার ভিতর। মনে হচ্ছে সে একটু পেয়ে আর একটু পাওয়ার আশায় লোভী হয়ে উঠেছে। ছোটবেলায় তো পড়েছে, অতিলোভী তাতে নষ্ট। না, সে পারবে না ভালোবাসা পাওয়ার আশায় সাফারাতকে দ্বিতীয়বার হারিয়ে ফেলতে। বাবার কেবিনে উকিঝুঁকি মেরে প্রবেশ করলো চৈত্রিকা। ঘুমোচ্ছেন আহমেদ। ফাহমিনা ফাহমিদা ইশারা করলো কাছে এসে বসতে। চৈত্রিকা মাথা নেড়িয়ে না করলো। মন ভরে চোখের তৃষ্ণা মেটালো বাবার মুখখানাতে চেয়ে। কেবিন থেকে বেরিয়ে যেতে মন চাইছে না, মনটা শক্ত করে বেরোতে যাবে। তখনই ফাহমিদা বলে উঠলেন, দাঁড়া চৈত্র, তোর বাবা ডেকেছেন তোকে। থমকে গেল পা দুটো। ভয়ের তাড়নায় হৃদস্পন্দন হতে লাগলো অস্বাভাবিক। বাবা আবার হাইপার হয়ে যাবে না তো? কী করলো সে? কেন এলো কেবিনে? দুরু দুরু বুক নিয়ে আহমেদ সাহেবের দিকে তাকাতে দেখল তিনি হাত বাড়িয়ে ডাকছে তাকে, ইশারা করছেন কাছে যাবার। চৈত্রিকা নড়ছে না। সত্যিই কি ডাকছে তার বাবা তাকে? চৈত্রিকার কপাল বেয়ে ঘাম ঝরছে, তপ্ত গরম নিঃশ্বাস বেরিয়ে আসছে নাসারন্ধ্র হতে। উত্তাপে হাঁসফাঁস অবস্থা, হাঁটছে আর লম্বা লম্বা শ্বাস ফেলছে। দুপুরের কড়া রোদের চেয়েও যেন তাপের প্রখর প্রদাহ অপরাহ্নে। আজকের বিকেলটা পুরোটাই অস্বস্তিতে ভরপুর। বাতাসের ছিটে ফোটা নেই। পানির জন্য হাহাকার, গলা শুকিয়ে কাঠ পুরো। চৈত্রিকা আর এক পাও বাড়াতে পারছে না সামনের দিকে। পুরো দেহ জুড়ে গিয়েছে, যাচ্ছে ঘাম। শ্বাস প্রশ্বাস নিতে বড্ড কষ্ট হচ্ছে। তৃষ্ণায় ব্যথা করছে গলা। লাস্ট টিউশনটা করে বেরিয়ে এলো সে। পুরো আধ ঘন্টার রাস্তা অতিক্রম করে ভীষণ ক্লান্ত, পরিশ্রান্ত হয়ে পড়েছে দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ। না পেরে ধুলোবালিতে সজ্জিত ফুটপাতে বসে পড়ল। গরমের দাপটে মুখশ্রী অসম্ভব রকম লাল, চোখ জ্বলছে ভীষণ। চৈত্রিকা করুণ দৃষ্টিতে সোজা পথের দিকে চেয়ে থাকলো। তাকে আরও 20 মিনিটের পথ পাড়ি দিতে হবে, কিন্তু শরীর তা যেন আর 1 মিনিটের পথ অতিক্রম করতে রাজি নয়। কথায় আছে সুস্থ দেহ সুস্থ মন। দেহ ও মন একই সুতোয় বাঁধা। চৈত্রিকার সাথে যেন তা মিলে গেল অক্ষরে অক্ষরে। শরীরের দুর্বলতা তার মনকে দুর্বল করে দিচ্ছে ক্রমাগত।
কোনোভাবেই সামলে উঠতে পারছে না নিজেকে। মনটা কাঁদছে সন্তর্পণে, কিন্তু বহিঃপ্রকাশ করতে নারাজ মেয়েটা। সে উঠে পড়ে লেগেছে এই নিষ্ঠুর ধরায় নিজেকে শক্ত আপেক্ষিনা প্রমাণ করতে, জাহির করতে। তবুও হেরে যাচ্ছে। নারী যতই চেষ্টা করুক শক্ত হবার, পাথরে পরিণত হওয়ার, একটা সময় দেখা যায় শক্ত খোলসের মধ্যে নরম মন, মায়া দরদে ভরপুর, ঠিক যেমন ঝিনুক। নিজের খোলসটা শক্ত হলেও দেহটা তো বড্ড নরম। 50 টাকা বাঁচানোর জন্য ক্লান্ত দেহে হাঁটতে রাজি চৈত্রিকা। তার উপর 3টে মানুষের দায়িত্ব। টিউশনি করে মানুষগুলোর জন্য কিছু করা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। প্রতিদিন রিক্সা দিয়ে আসা যাওয়াতে অনেক টাকা খরচ হয়। কি হয় নিজের দেহকে একটু কষ্ট দিয়ে যদি কিছু টাকা বাঁচানো যায় বাবা, বোন, মাকে। তাই তো চৈত্রিকা হেঁটে এসে টিউশনি করার সিদ্ধান্ত নিয়েছে। আজকাল রিক্সা চালকরা ভাড়া অনেক বাড়িয়ে দিয়েছে। তারাও নিরুপায়। পেটে ভাত জুটতে হলে এবং ঢাকা শহরে টিকে থাকতে হলে টাকার প্রয়োজন অত্যধিক। চৈত্রিকার বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসতে চাইল, কিন্তু এলো না। বরঞ্চ তা দমিয়ে ক্ষীণ একটা শ্বাস ফেলল চৈত্রিকা। কানে এলো একটা ছোট্ট বাচ্চার অনুনয়ের স্বর। আওয়াজ লক্ষ্য করে সেদিকে চক্ষু নিবদ্ধ করে চৈত্রিকা। একটা বাচ্চা মেয়ে পেয়ারা ভর্তা বিক্রি করা লোককে অনুরোধ করছে। কাকা, একটু ভর্তা দেন, 5 টাকা দিব আমি। মেয়েটার আকুতি ভরা কণ্ঠ লোকটার মন গলাতে পারছে না। উল্টো বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নিচ্ছে লোকটা। ধমকেছে অনেকবার, তবুও বাচ্চা মেয়েটা যেন নাছোড়বান্দা। চৈত্রিকার লাল রক্তিম মুখখানায় নিমেষেই একদলা কালো মেঘ এসে জড়ো হলো। লোকটার আচরণে তার মন ক্ষুব্ধ হলো। 5 কিংবা 6 বছরের ছোট্ট একটা মেয়ে, পরনে একটা ছেঁড়া জামা, চেহারাটা মলিন শীর্ণ। চৈত্রিকার মনটা হু হু করে ওঠে। নিজের ব্যাগ হাতড়ে 5 টাকার একটা পয়সা ব্যতীত কিছুই পেল না। মাসের শেষ দিন আজ। প্রায় 200 টাকা ছিল ব্যাগে, যা আহমেদের একটা ওষুধ কিনতেই শেষ। হতাশ হয়ে দাঁড়ালো সে। কাঁদতে ইচ্ছা করলো খুব, কিন্তু একদমই শোভা পায় না কন্দনরত চেহারা। এই বলে নিজেকে নিজেই শাসায় চৈত্রিকা। ঢিমে ঢিমে পায়ে হেঁটে এসে বাচ্চা মেয়েটার পাশে দাঁড়ালো। মেয়েটার কপালে গড়িয়ে যাওয়া মুক্তদানাগুলো মুছে দেয় যত্ন করে। নিজের হাতের 5 টাকা মেয়েটার হাতে গুজে দিয়ে ম্লান হাসলো। মৃদু স্বরে বলল, এবার পেয়ারার ভর্তা দিবে তোমাকে। তোমার হাতে 5 টাকা আর আমার হাতে 5 টাকা মিলে 10 টাকা হয়েছে, তো 10 টাকার ভর্তা দেওয়া হয়। এখন আর তোমার দামি দামি অশ্রুগুলো বিসর্জন দিতে হবে না। মেয়েটা খিলখিল করে হেসে উঠল। ছোট মুখটায় উপচে পড়ছে আনন্দ। খুশিতে চৈত্রিকাকে জড়িয়ে ধরতে এসেও পিছিয়ে গেল এক পা, হয়তো নিজের অবস্থা বুঝে। চৈত্রিকা চিকন চিকন ঠোঁট দুটো প্রশস্ত করে একটু ঝুঁকে কাছে টানলো মেয়েটাকে। মেয়েটা আশ্বাস পেয়ে বুকে মিশে গেল তৎক্ষণাৎ। চৈত্রিকা আলতো কণ্ঠে বলল, তোমার আমার জীবনের তেমন পার্থক্য নেই, দুজনেই বোধহয় তৃষ্ণার্ত। এই কাকের মতো যে কিনা এক ফোঁটা পানির আশায় ছটফট করছে, আমরাও করেছি প্রতিনিয়ত সুখের নেশায়। জানি ধরা দিবে না, এই জীবনের সুখ আমাদের জন্য নয়, কিন্তু আশা রাখতে ক্ষতি কি বলো? মেয়েটার ছোট্ট মস্তিষ্কে চৈত্রিকার মুখে উচ্চারিত প্রত্যেকটা শব্দ তরঙ্গিত হলেও বুঝতে পারল না। ভর্তা পেয়ে খেতে শুরু করে। চৈত্রিকা সেদিকে তাকায় না আর এক পলকও। রাস্তা ধরে হাঁটতে শুরু করে। নিঃশব্দ শুষ্ক নিঃশ্বাস ফেলতে ফেলতে হেঁটে আসে অনেকখানি। এদিক থেকে 2টো রাস্তা। বাম দিকেরটায় পা রাখতেই কারো চিৎকারে কেঁপে উঠলে সমস্ত দেহ। কেউ বোধহয় ডাকছে তাকে। তড়িৎ গতিতে পিছনে ফিরে তাকায়। ছোট্ট সেই মেয়েটাকে দেখে প্রচণ্ড অবাক এবং বিস্ময়তায় ডুবে যায় নিমেষে। আপা আপা ডাকতে ডাকতে কাছে এসে উপস্থিত হলো মেয়েটা। হাতে পানির বোতল ও 2 প্যাকেট ভর্তা। চৈত্রিকার দিকে বাড়িয়ে হাঁপানো কণ্ঠে বলে উঠল, আপা লন, আপনার লাইগা এগুলা। চৈত্রিকা কিংকর্তব্য বিমূঢ়, হতবিহ্বল দৃষ্টিতে তাকালো মেয়েটার হাতের দিকে। অপ্রস্তুত হলো অনেকটা। প্রশ্নবিদ্ধ নয়নজোড়া মুখে বলল, আমার জন্য মানে? তুমি এগুলো আমার জন্য কেন আনলে? টাকা কোথায় পেলে? এক ভাইয়ে কিনে দিছে আপা, উনিও আপনার মতো বহুত ভালা, আমারেও আরও কিনে দিছে। আপনি লন, আমারগুলো লইয়া আমি বাড়ি যামো।
আমার আম্মা পছন্দ করে ভর্তা। ভাইয়ে কইছে আপনার কাছে দিতে এগুলা। চৈত্রিকা নিস্তব্ধ হয়ে পড়ল, সরব করে বলল। কে দিয়েছে আমাকে দেখাতে পারবে? মাথা দুলিয়ে সায় জানালো পিচ্চি মেয়েটা। তার পিছু পিছু যতখানি পথ পাড়ি দিয়ে এসেছিল ঠিক ততখানি এলো, কিন্তু পেল না মানুষটাকে। মেয়েটা মাথা চুলকে বলল। চইলা গেছে মনে হয় আপা, এ দিলেন না, আমি বাসা যামু। অস্থির চিত্তে মেয়েটার হাত থেকে জিনিসগুলো নিয়ে নিল চৈত্রিকা। কী করছে এসব? কিছুই তার মাথায় ঢুকছে না। মাথা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে মনে হচ্ছে। গরম হয়ে আছে অনেক। বোতলের মুখ খুলে কয়েক ঢোক পানি খেয়ে নিল। পিপাসায় কাতর গলা যেন এক পশলা বৃষ্টির ছোঁয়া পেল মুহূর্তে। বাসায় ঢুকে টেবিলের উপর প্যাকেটগুলো রেখে দিয়ে অবাক হয়ে গেল। পুরো বাসায় নীরবতার অভাব নেই। কোনো প্রকার শব্দ চৈত্রিকার কর্ণে আসছে না। বাসায় কি কেউ নেই? তাহলে দরজা হালকা করে খোলা ছিল কেন? আস্তে ডেকে যখন কাউকে পেল না, তখন জোরে জোরে হাঁক ছাড়তে শুরু করে। মিম পিছন হতে উদ্বিগ্ন স্বরে বলে ওঠে। কি হয়েছে আপু? চকিতে ঘুরল চৈত্রিকা। নজর গেল মিমের হাতের কাপড় চোপড়ের দিকে। ছাদ থেকে শুকনো কাপড়গুলো নিয়ে এসেছে। মিমের প্রশ্নের প্রেক্ষিতে পাল্টা প্রশ্ন করে চৈত্রিকা। মা কোথায়? উপরের বাসায় ইহসান কাকাদের ওখানে। চৈত্রিকার ভ্রু কিঞ্চিত কুঁচকে এলো। দ্বিধান্বিত চাহনি নিক্ষেপ করলো মিমের পানে। কেন? কিছু টাকা ধার চাইতে। বাড়িওয়ালা বলেছেন আজ রাতের মধ্যে টাকা না দিলে কাল সকালে ধাক্কা মেরে বের করে দিবেন আমাদের। বাবা তো হাঁটতে পারে না, তাকে নিয়ে কোথায় যাব আমরা আপু? কোথায় থাকবো? মিম ডুকরে কেঁদে উঠল। মেয়েটার মনটা অনেক নরম, কোমল প্রাণ মেয়েটা। হতে পারে বয়সের কারণে। হয়তো একটা সময় মিমও শিখে যাবে কঠোর হয়ে বাঁচতে, তার মতোই স্যাক্রিফাইস করতে। চৈত্রিকা চোখ বুঝল। বোনকে জড়িয়ে ধরে কাঁদতে নিষেধ করে। ঠোঁট চেপে আটকে রাখল নিজের কান্না। চারিদিকে এত কান্নার আহাজারি কেন? কেন এত কষ্ট পৃথিবীতে? আর সব কষ্টই বা কেন চৈত্রিকার ঘাড়ে চেপে বসলো? প্রশ্ন থাকলেও নেই উত্তর। বাবাকে হসপিটাল থেকে নিয়ে এসেছে আজ 4 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পথে। সেদিন বাবার আদর পেতে গিয়েও পেল না চৈত্রিকা। কাছে গিয়ে বসতেই তার বাবা এক হাত তার হাতের উপর রাখে, তৎপরে ফিরিয়ে নেয় মুখ। চৈত্রিকা বিস্তর কষ্ট পেলেও ক্ষীণ আনন্দ অনুভূত করেছিল। ডেকেছিল তো তার বাবা, তাই অনেক চৈত্রিকার জন্য। অন্ধকারাচ্ছন্ন রুম। চুপি চুপি ঔষধের পাতাটা বাবার রুমে রেখে এলো চৈত্রিকা। ফাহমিদা মিমের সাথে ঘুমিয়ে গেছেন। এই কয়েকদিনে তিনিও অসুস্থ হয়ে পড়েছেন। চৈত্রিকা ধীরে ধীরে নিজের রুমে এলো। সঙ্গে সঙ্গে বেজে ওঠে ছোট্ট বাটন ফোনটা। আকস্মিকতায় হকচকিয়ে যায় চৈত্রিকা। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 12টা বেজে 10 মিনিট। এত রাতে কে ফোন দিল? মোবাইল হাতে নিতে চোখে ভেসে উঠে অচেনা একটা নাম্বার। হয়তো কেউ ভুলবশত তার নাম্বারে ডায়াল করে ফেলেছে। তা ভেবে ধরল না। কেটে গেল কল একটা সময়। বেজে উঠল পুনর্বার। চৈত্রিকা রিসিভ করে কানে ধরতেই কেউ অস্থির ব্যগ্র কণ্ঠে বলে উঠল। সময় লাগালেন কেন চৈত্র? এত অপেক্ষা করাবেন না আমায়, সাথে সাথে কল ধরবেন। চৈত্রিকা চমকে গেল, ধরা গলায় বলল। সাফারাত আপনি? আমি আপনার বাসার গেটের কাছ থেকে কিছু দূরে দাঁড়িয়ে আছি চৈত্র, অপেক্ষা করছি আপনার, একটু আসুন না। সাফারাতের কণ্ঠস্বর জড়িয়ে আসছে। মনে হচ্ছে কথা বলতে কষ্ট হচ্ছে তার। চৈত্রিকা থমকে গেল। হসপিটালের সেই রাতের পর আজ 1 সপ্তাহ পর কোথা থেকে উদয় হলো সাফারাত। এতদিন একটা বারও তার দেখা পায়নি চৈত্রিকা। সাফারাত নিজেকে অমাবস্যার চাঁদ বানিয়ে নিয়েছিল যেন, যার দেখা মেলে না অহর্নিশ। বাসায় সবাই ঘুমায়নি চৈত্র, আপনার কি আসতে প্রবলেম হবে? সাফারাতের কণ্ঠ শুনে চৈত্রিকা নড়ে চড়ে উঠল। আবারও জাগ্রত হচ্ছে অনুভূতি। বক্ষে আছড়ে পড়ছে উত্তাল ঢেউ। অন্তঃস্থল কাঁপছে দ্রুত বেগে। সাফারাত কখনো জানবে না সে নিজের আগমনের সাথে চৈত্রিকার বুকের ঝড়ের আগমন ঘটিয়েছে। চৈত্রিকা নরম স্বরে বলল। প্রবলেম হবে না, আসছি আমি। শুনুন, হ্যাঁ। আপনার হাতে চা খাবো, বাসায় চা পাতা থাকলে 3 কাপ বানিয়ে আনবেন প্লিজ। চৈত্রিকার কপালে ভাঁজ পড়ল। দৈবাত স্বরে বলল। 3 কাপ কেন? এলেই বুঝবেন, অপেক্ষা করছি। চুপিসারে বিনা শব্দে বেশ সাবধানে চা বানালো চৈত্রিকা। ফ্লাক্সে ঢেলে নিয়ে মাথায় ওড়না চাপালো। মা আর বাবা দুজনেই ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছে।
তাই চিন্তা নেই। আস্তে ধীরে বেরিয়ে দরজায় তালা দিয়ে নিচে এলো সে। এখানে এসে বাঁধল আরেক বিপত্তি। চৈত্রিকা ভুলেই গেছে দারোয়ান তো তাকে এত রাতে বেরোতে দেবে না। কিন্তু সময় আজ যেন চৈত্রিকার বন্ধু। দারোয়ান চেয়ারে মাথা হেলিয়ে গভীর ঘুমে মগ্ন। পা টিপে টিপে হাতে ফ্লাক্স নিয়ে চৈত্রিকা বেরিয়ে এলো। খানিকটা এগিয়ে আসতেই দেখল সাফারাত দাঁড়িয়ে আছে দূরে। ল্যাম্পপোস্টের আলোয় স্পষ্ট দেখতে পাচ্ছে চৈত্রিকা সাফারাতের উসখুস চুল, মলিন অনুজ্জ্বল চেহারা, ধূসর রঙের চক্ষুজোড়া অসম্ভব লাল, ঠিক কৃষ্ণচূড়ার ন্যায়। রাতের হিমশীতল পবনে চৈত্রিকার মাথায় চাপানো লাল পাতলা ওড়নাটা সরে গেছে। একগুচ্ছ কেশ বাতাসের আলিঙ্গনে মুক্ত হয়ে গেল, উঠতে শুরু করে অবাধে। চৈত্রিকাকে জ্বালাতনে মত্ত চুলগুলো। এক হাতে ফ্লাক্স আঁকড়ে ধরে অন্য হাতে চুলগুলো ঠিক করে ওড়না টেনে মাথায় দিল চৈত্রিকা। ল্যাম্পপোস্টের আলোয় ঝলমল করছে চারপাশ। আকাশের চাঁদ আজ দীপ্ততা ছড়াচ্ছে না। চাঁদ বোধহয় নত হয়েছে মেঘের কাছে, তাই তো এক ফালি কালো মেঘ উড়ে এসে ঢেকে দিয়েছে চন্দ্রিমা। চৈত্রিকা ধীর ধীর পা ফেলে সাফারাতের কাছে এলো। ঠিক কাছে নয়, মধ্যিখানে দূরত্ব 1 হাত অথবা তার চেয়ে অধিক। সাফারাতের কৃষ্ণচূড়ার ন্যায় রাঙা মুখশ্রীতে দৃষ্টি নিক্ষেপ করলো চৈত্রিকা মাথা উঁচু করে। চৈত্রিকা যে খাটো এমনটা নয়, যথেষ্ট লম্বা সে, কিন্তু সাফারাত তার থেকে একটু বেশিই লম্বা। বয়সের ব্যবধান 1 কি 2 মাস হবে, অথচ সে কত চিকন, মনে হয় ফু দিলেই উঠতে পারবে অনায়াসে। উল্টো সাফারাতের সুঠাম বলিষ্ঠ দেহ, হাত দুটো পেশিবহুল। বাহ্যিক গঠন প্রকাশ করে সাফায়াত, বোধহয় চৈত্রিকা থেকে অনেক বড়। এমন তো কিছুই নয়, দুজনেরই তো সমবয়সী। চৈত্রিকা আগে বিনা বাধায় মন খুলে সব কিছু সাফারাতের কাছে ব্যক্ত করলেও আজ আর পারে না। সময় বদলে গেছে, পেরিয়ে গেছে বহু বছর। বছরখানেক পর সাফারাতকে খুঁজে পেল চৈত্রিকা এক নতুন সাফারাত হিসাবে, যার নিকটে একটা শব্দ বলতেও চৈত্রিকার বুকে এক দফা তোলপাড় হয়ে যায়। সাফারাত লাল চক্ষুজোড়া নিয়ে চৈত্রিকার দিকে তাকিয়ে আছে স্থির নির্নিমেষ। আচমকা জড়িয়ে যাওয়া কণ্ঠে বলে উঠল, আপনার গাল দুটো লাল রঙে ছেয়ে যাচ্ছে। আমার কাছে আয়না নেই, নয়তো আরশিতে দেখতে পেতেন আপনি আপনার স্নিগ্ধ রক্তিম রূপটুকু। চৈত্রিকা নিষ্প্রাণ নির্বাক। কি বলল এটা সাফারাত? সত্যিই কি তার কপলে ছেয়ে আছে লাল আভা? থাকলেই বা সাফারাত অকপটে পারল বলে দিতে। লজ্জা কাটানোর জন্য তড়িঘড়ি করে বলল, কেমন আছেন? এতদিন পর হঠাৎ এত রাতে আপনার চেহারা এমন দেখাচ্ছে কেন? আপনি কি অসুস্থ? চৈত্রিকার অনর্গল প্রশ্নে সাফারাত ভুরু উঁচিয়ে চাইল। তাতেই দমে গেল চৈত্রিকা। তার ভিতরকার সত্তা সাফারাতের এই কাজে দুর্বল হয়ে পড়েছে। বুকের ভিতর হাতুড়ি পেটা শব্দ হচ্ছে অনবরত। কথা বলার মতো উপযুক্ত শব্দ হারিয়ে বসল চৈত্রিকা। সাফারাত এগিয়ে এলো খুব কাছাকাছি। চৈত্রিকার শ্বাস ভারী হয়ে আসতে শুরু করে ক্রমশ। সাফারাতের হুটহাট এত কাছাকাছি তার শিরা উপশিরায় কাঁপন ধরিয়ে দেয়। শিহরণ জাগায় রন্ধ্রে রন্ধ্রে। সাফারাত হাত বাড়ালো। মুহূর্তে চৈত্রিকার ভ্রুযুগল ললাট ছুঁয়ে দিল। হকচকিয়ে গেল বেশ। নিজের হাতটা শূন্য অনুভব করতেই অপ্রতিভ হয়ে পড়ে। সাফারাত ফ্লাক্সটা নিজের কাছে নিয়ে নিয়েছে, অথচ টেরই পেল না। শ্রবণগ্রন্থিতে পৌঁছে অনুরোধসূচক ভরাট কণ্ঠস্বর, আপনার হাতটা একটু ধরি চৈত্রিকা। সাফারাত যেন এটারই অপেক্ষায় ছিল। নরম কোমল হাতটা ধরতেই আঁতকে ওঠে চৈত্রিকা। পা দুটো থামিয়ে বিচলিত অস্থির কণ্ঠে বলে উঠল, আপনার গায়ে তাপ অনেক বেশি সাফারাত। এত জ্বর নিয়ে গভীর রাতে এখানে কি করছেন? সাফারাতের অভিব্যক্তি স্বাভাবিক, যেন চৈত্রিকা এমন প্রশ্ন করবে। অস্থির হয়ে উঠবে সে আগে থেকেই জানত। উত্তর দিল না, দুর্বত্ত হাসল কেবল। চৈত্রিকা চমকে ওঠে, উত্তরের আশায় চেয়ে আছে নিঃশব্দে। সাফারাত নিষ্প্রভ স্বরে তাড়া দিয়ে বলল, চলুন চিত্র, রিক্সাওয়ালা চাচা সে কখন থেকে অপেক্ষা করছেন। চৈত্রিকা দাঁড়িয়ে রইল। সাফারাতের আলতো টানে এক পাও নড়ল না সে। জিদ চেপেছে মনে। সাফারাতের প্রশ্ন এড়িয়ে যাওয়া তার মনে দাগ কেটেছে। মন হচ্ছে তাকে এড়িয়ে যাচ্ছে সাফারাত, অবহেলা করছে। বাধ্য হয়ে সাফারাত বলে উঠল,
আপনি তো আমার খবর নেননি, তাই আমি চলে এলাম আপনাকে দেখতে। নির্মলিত চক্ষুদয়ে যদি আপনার প্রতিচ্ছবি ভাসে, তাহলে সচক্ষে বাস্তবে কেন একটা বার আপনাকে দেখার জন্য ছুটে আসতে পারবো না চৈত্র? সাফারাতের স্বাভাবিক বাক্য অস্বাভাবিকভাবে চৈত্রিকার মস্তিষ্কে গিয়ে বাঁধল। আমতা আমতা করে বলল, মানে? অদ্ভুত হলেও সত্যি, আপনি আমার স্বপ্নে এসেছিলেন, তাই ভাবলাম অসুস্থ শরীর নিয়ে বিছানায় পড়ে না থেকে একটাবার দেখে আসি আপনাকে। এবার চলুন। গলায় গম্ভীরতা এঁটে বলল সাফারাত। চৈত্রিকা চুপ করে গেল শুনে। সে ক্ষণিকের জন্য অন্য কিছু ভেবে বসেছিল। অন্যদিকে মুখ ফিরিয়ে ক্ষীণ নিঃশ্বাস ফেলল। যথাসাধ্য চেষ্টা করল নিজের মুখভঙ্গি সাফারাতের কাছ থেকে লুকোতে। আমরা যাকে ভালোবাসি সেই মানুষটাও আমাদের ভালোবাসুক, এটাই তো প্রত্যাশা করি। চৈত্রিকা এক মুহূর্তের জন্য ধরে নিয়েছিল মিমের কথা সত্যি। সাফারাতের মনে হয়তো তার জন্য অনুভূতি আছে, কিন্তু পরক্ষণেই সেই ভুল প্রমাণিত হলো। ওইদিকে তাকিয়েছেন কেন, যাবেন না? আমাকে বেশি প্রশ্ন করলে বিরক্তি ধরে যায় চৈত্র। বিশ্বাস রেখে চলতে পারেন, নাকি আগের মতো বিশ্বাস নেই? সাফারাতের কণ্ঠে স্পষ্ট বিরক্তির ছোঁয়া। চৈত্রিকা উত্তেজিত সুরে বলল, কেন থাকবে না? সময় পেরিয়ে গেলেও বিশ্বাস তো আর ঠুনকো হয় না, যদি অপর মানুষটা বিশ্বাস রাখতে জানে। কথাটা বলে চৈত্রিকা হাঁটতে শুরু করে সোজা। আবছা আধারে একটা রিকশা দেখা যাচ্ছে, ওই দিকেই এগিয়ে গেল দুজনে। রিকশাওয়ালা চাচা সাফারাতকে দেখে বিস্তর হাসল, পান খাওয়া লাল লাল দাঁতগুলো দেখিয়ে। চৈত্রিকা বুঝল সাফারাত নিশ্চয়ই তাকে এখন রিকশায় উঠতে বলবে, তাই বলার পূর্বেই উঠে বসল। চেপে গেল খানিকটা। সাফারাত পাশে বসল গা ঘেঁষে। এক রিকশায় দুজন মানুষ, মাঝখানে থাকবে দূরত্ব, তা ভাবা ভুল। চাচা হুডি তুলে দিতে চাইল, বাধা দেয় সাফারাত। রিকশা চলার সাথে সাথে হুড়হুড় করে প্রবল হাওয়া ছুঁয়ে দিচ্ছে দেহের সর্বাঙ্গে। চৈত্রিকার জামাটা পাতলা হওয়ার দরুন নিদারুণভাবে কাঁপতে লাগলো সমস্ত দেহ। জড়সড় হয়ে বসলো কিছুটা। হাতটা বারবার সাফায়াতের লোমশ হাতে লেগে যাচ্ছে। নাসারন্ধ্রে গিয়ে ঠেকছে চিরচেনা পারফিউমের মৃদু মৃদু সুবাস। সাফারাত গম্ভীর স্বরে বলে উঠল, একটু নিচু হন তো চৈত্র, নাহলে আপনার মাথায় হাত লেগে যাবে। চৈত্রিকা বুঝল না, কিন্তু কথা মতো মাথা ঝোঁকালো। সাফারাত নিজের গায়ের জ্যাকেট খুলে চৈত্রিকার পিঠে দিয়ে দিল। দুর্বল কণ্ঠে বলল, এটা পরে নিন। কিন্তু আপনি? আমাকে আপনার মতো কাঁপতে দেখছেন? শীত না আসতেই এত কাঁপছেন? চৈত্রিকা কিঞ্চিত লজ্জা পেল। জ্যাকেটটা গায়ে জড়িয়ে নিয়ে আর চোখে তাকালো সাফারাতের দিকে। চেয়ে রইল অনিমেষ। ভিতর থেকে রোমাঞ্চকর অনুভূতি জেগে উঠেছে। নতুন করে প্রেমে পড়েছে চৈত্রিকা। নতুনভাবে মনে আবারও ভালোবাসা বেড়ে চলেছে পাশে থাকা মানুষটার জন্য। চৈত্রিকার অবচেতন মন সাফারাতের দিকে ঝুঁকে পড়লেও সচেতন মস্তিষ্ক জানিয়ে দিল, সাফারাত ভালোবাসে না তোকে চৈত্রিকা, ভালোবাসে বন্ধুত্ব নষ্ট করিস না। তাছাড়া নিজেদের পরিস্থিতি দেখ, রাত পোহালে হয়তো রাস্তায় ঠাঁই হবে, তাই সাফারাতের মতো ছেলেকে চাওয়া নিতান্তই বোকামি। শুষ্ক নিঃশ্বাস ছেড়ে সামলে তাকালো। একটা টং দোকান দেখা যাচ্ছে। এই গভীর রাতেও মানুষের চায়ের সাথে আড্ডা জমিয়েছে জম্পেশ। সাফারাত রিক্সাওয়ালাকে বলল, চাচা, এখান থেকে 3টা চায়ের কাপ নিয়ে আসুন, একেবারে কিনে নিয়ে আসবেন, তাহলে আর ফেরত দিতে হবে না। এই বলে সাফারাত ওয়ালেট থেকে টাকা বের করে চাচার দিকে বাড়িয়ে দিল। রিক্সাওয়ালা চলে গেল কাপ আনতে। চৈত্রিকার মুখটা থমথম হয়ে গেছে অকস্মাৎ। তার উচিত ছিল সাথে 3টে কাপ নিয়ে আসার। একবারও মাথায় আসেনি চা খাবে কিভাবে। কাপ নিয়ে আসতেই সাফারাত চা ঢেলে প্রথমে চাচাকে দেয়। চাচা মুখে হাসি ফুটিয়ে নিয়ে নিলেন। খুশি হলেন খুব, তার চেহারাতে স্পষ্ট দেখতে পাচ্ছে চৈত্রিকা। আরেক কাপ চৈত্রিকার হাতে ধরিয়ে দিয়ে সাফারাত নিম্নস্বরে বলল, চাইলেই এখান থেকে চা খেতে পারতাম, কিন্তু আজ আপনার হাতের চা খেতে ইচ্ছে হয়েছিল চৈত্র, কষ্ট দিলাম একটুখানি। চৈত্রিকা যতই সাফারাতের কথা শুনছে তীব্র অবাক হচ্ছে। রিক্সা আবারও চলছে। চৈত্রিকা চোখ ঘুরিয়ে চারপাশটা দেখছে। গাঢ় তমসার ভিড়ে রিকশায় চড়ে শহর দেখবে, তা কল্পনাতীত ছিল চৈত্রিকার। দৈনন্দিন জীবনের কঠিন পরিস্থিতি, কষ্ট, দুঃখ, ক্লান্ত এক নিমেষেই ভুলে গেল চৈত্রিকা। ক্ষণিক সময়ের জন্য ক্লান্ত আখিতয় বুঝতেই কর্ণাধার হলো সাফারাতের মাদকতাপূর্ণ কণ্ঠস্বর। আপনি আমাকে দেখতে কেন গেলেন না চৈত্র? বিস্মিত হলো চৈত্রিকা। তৎক্ষণাৎ জিজ্ঞাসা করল, কোথায় দেখতে যায়নি?
বহু বছর আগে যখন আমি জ্বরে কাতরাচ্ছিলাম তখন আপনি খোঁজ নেননি আমার। অভিমানে জার্মান পাড়ি জমিয়ে আমি বুঝতে পেরেছিলাম আপনাকে ছাড়া আমার কত কষ্ট হচ্ছিল। আম্মুকে অনেকবার বলেছি আমার কষ্ট হচ্ছে চৈত্রকে ছাড়া। আম্মু আমায় আশ্বাস দিয়েছিল আপনার খোঁজ করবে, আপনাকে দেখতে যাবে, নিজের কাছে যত্ন করে রাখবে আপনাকে, যেন জার্মান থেকে ফিরেই আমি আপনাকে পেয়ে যাই। কিন্তু আম্মু রাখেনি নিজের দেওয়া কথা, চলে গেছে আমায় অমানুষগুলোর কাছে রেখে। এলোমেলো কণ্ঠে অনেক কিছু বলতে লাগলো সাফারাত। চৈত্রিকা হতবিহ্বল, সাফারাতের কথা বুঝে উঠতে পারছে না। সাফারাত কি কলেজ জীবনের কথা বলছে? লাগাতার বিড়বিড় করে যাচ্ছে সাফারাত। চৈত্রিকা প্রথম কথাগুলো স্পষ্ট শুনলেও এখন আর শুনছে না। ভয়ার্ত নেত্রে সাফারাতের দিকে তাকালো। গায়ে স্পর্শ করতে বুকটা ধক করে ওঠে, কণ্ঠে এক রাস উৎকণ্ঠা। চাচা ওনার বাড়িতে নিয়ে চলুন, জ্বরে গা পুড়ে যাচ্ছে। কোথাও নেবেন না চাচা, আপনি বলার কি চৈত্র? চাচা শুধু আমার কথা শুনবে। সাফারাতের ধমকে চৈত্রিকা করুণ দৃষ্টিতে তাকালো। হয়তো জ্বরের ঘোরে থমকেছে সাফারাত। নদীর ধারে রিক্সা থামতেই সাফারাত দুর্বল দেহটা নিয়ে নেমে পড়ল। চৈত্রিকাকে হাত ধরে নামিয়ে হাঁটতে শুরু করে। নিজে একটা বেঞ্চে বসে চৈত্রিকাকেও বসতে ইশারা করলো। চৈত্রিকা বসলো, অনেকখানি দূরত্ব রেখে। মাঝখানে আরও দুজন বসতে পারবে। আমার জ্বর কিন্তু আমায় কাবু করতে পারছে না চৈত্র। নিষ্প্রাণ স্বরে আওড়ালো সাফারাত। চৈত্রিকার মনে হচ্ছে সাফারাত শুরু থেকেই সম্পূর্ণ জ্বরের ঘোরে। আচ্ছা, এত সুন্দর মুহূর্তগুলো কি ভুলে যাবে সাফারাত জ্বর সারলেই? হতাশাজনক নিঃশ্বাস ফেলে বিরস মুখে পাশের মানুষটার দিকে দৃষ্টি নিক্ষেপ করল। সঙ্গে সঙ্গে সাফারাত নিঃসংকোচ এক আবেদন করে বসে। আপনার মনে আছে চৈত্র, আপনার বাবার একবার হার্ট অ্যাটাক হয়েছিল? সেদিন কলেজে আমাকে জড়িয়ে ধরে হাও মাও করে বাচ্চাদের মতো কেঁদেছিলেন আপনি। এখন কি বাবার জন্য কষ্ট হয় না আপনার? কষ্টগুলো উজাড় করে দেবেন আজ আরও একবার আমার বুকে। নিস্তব্ধতা চৈত্রিতাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে যেন। বিমূঢ় দৃষ্টিতে তাকিয়ে রইল সম্মুখে দাঁড়ানো সাফারাতের দিকে। হোক না জ্বরের ঘোরে, তবুও সাফারাতের প্রশস্ত বুকে মাথা রেখে কাঁদার সুযোগ তো মিলেছে। সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে হামলে পড়ে বুকে। নিঃশব্দে কাঁদে চৈত্রিকা। অজস্র কষ্ট অশ্রুরূপে ঢেলে দেয় সাফারাতের বুকে, ভিজিয়ে দেয় বুক আবৃত করে রাখা সাদা গেঞ্জিটাতে। কত কাল কষ্ট ভাগ করে দেওয়ার পর মানুষ পায়নি চৈত্রিকা। সাফারাত চৈত্রিকার পিঠে হাত রাখে, বক্ষে মাথা গুজে রাখা মেয়েটাকে শক্ত করে আবদ্ধ করে নিজের মাঝে। জ্যাকেট দুটো গুছিয়ে একটা ব্যাগে ভরে নিল চৈত্রিকা। ঘড়ির কাঁটা 10-এর ঘরে। নিজেকে কিছুটা পরিপাটি করে নিয়ে প্রস্তুত হলো জ্যাকেটগুলো সাফারাতের হাতে ফিরিয়ে দেবার জন্য। 2 দিন কেটে গেছে সেই রাতের পর। ঠিক কতক্ষণ সেদিন নদীর পাড়ে কেটেছিল তার হিসেব নেই চৈত্রিকার। শুধু এইটুকুই খেয়াল আছে, সাফারাত যখন তাকে নামিয়ে দিয়ে যায় গেটের সামনে, তখন ভোরের আলো সবে ফুটতে শুরু করেছে। কত সহজে একটা রাত পার করে দিল সাফারাতের পাশাপাশি বসে থেকে নীরবে নিভৃতে। শীতল স্রোত নেমে গেল চৈত্রিকার শির দ্বারা বরাবর। ফেরার সময় জ্যাকেটটা ফিরিয়ে দিতে চাইলে সাফারাত কটাক্ষ করে বলে, একসাথে দুটো ফেরত দিলেই হবে। কথাটা বলে দ্রুত প্রস্থান করে রিকশায় চড়ে। চৈত্রিকা ভেবেছিল জ্বরে হয়তো সাফারাত দুর্বল হয়ে পড়েছে। পরক্ষণেই সাফারাতের গম্ভীর স্বর। চলাচলে মনে হলো জ্বরও এই পুরুষকে কাবি করতে পারেনি। রুমে কারো পদার্পণের শব্দে চৈত্রিকা ব্যাগটা একপাশে রেখে দিল। মিমের চিন্তিত মুখায়ব দেখে কপাল কুচলে জিজ্ঞেস করলো, কি হয়েছে মিমো? তাৎক্ষণিক মিমের কাছে এসে জবাব এলো, বাবার বন্ধুর ছেলে তাহাব ভাই এসেছেন না, উনি এবং ওনার পুরো পরিবার তোমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে আপু। বাবার সাথে কথা বলছে, মা রাজি। চৈত্রিকা ধপ করে বসে পড়ল বিছানায়, চোখে জল। টলমল চক্ষু নিয়ে মিমের দিকে তাকালো, ধরা গলায় বলল, তাহাব ভাই কবে এসেছে? উনি না মিশনে গিয়েছিলেন? জিজ্ঞেস করিনি আপু, একটু আগে এসেছে, প্রায় 10 মিনিট হবে। এখন কি করবি? আমার মনে হচ্ছে তাহাব ভাইয়ের সাথে তোর বিয়েটা হয়ে যাবে। চৈত্রিকার অন্তঃস্থলে কম্পন ছড়িয়ে দেয় মিমের কথাগুলো। বিয়ে? এই পর্যন্ত কতগুলো পাত্রের সামনে যেতে হয়েছে, মাত্র একজনের সামনেই তো, তবুও মা বাবার জোড়াজুড়িতে। চৈত্রিকা সেদিন মনে প্রাণে চেয়েছিল পাত্রপক্ষ তাকে রিজেক্ট করুক। অপমানিত হওয়ার পরও চৈত্রিকার ভীষণ শাস্তি পেয়েছে রিজেক্ট হওয়ার ফলে।
কিন্তু এখন তাবাত কখনো রিজেক্ট করবে না তাকে, কখনো না। কারণটা চৈত্রিকার ভালো করেই জানা। এখন কি করবি আপু? সাফারাত ভাইকে মনের কথা বলে দে। মিমের কথায় চৈত্রিকার চক্ষু কঠোর হতে বেরিয়ে আসার উপক্রম। প্রত্যুত্তরে কিছু বলতে নিলে ফাহমিদা বেগম হুড়মুড়িয়ে রুমে ঢুকলেন, হাতে একটা নীল রঙের তাঁতের শাড়ি বিছানায় রেখে তরবর করে বলে উঠলেন, শাড়িটা পরে নে, তাড়াতাড়ি করিস। চৈত্রিকা এক পলক বিছানার দিকে চেয়ে চোখ সরিয়ে নিল, দৃষ্টি নিবদ্ধ করল মায়ের দিকে, ছোট্ট করে বলল, কেন আম্মু? তাহাফের আব্বু আম্মু অপেক্ষা করছে, জলদি কর। মায়ের নির্লিপ্ত ভঙ্গিমা দেখে হতবাক চৈত্রিকা। ভিতরে ভিতরে অশান্তি বয়ে যাচ্ছে তার, দম বন্ধ হয়ে আসছে। ফাহমিদা তাড়া দিয়ে বেরিয়ে যেতেই বসে পড়ল মেঝেতে, মিমের দিকে অসহায় দৃষ্টিতে তাকালো। মিম নড়ে চড়ে উঠল, বোনের মুখে কষ্টের প্রতিফলন স্পষ্ট। আমতা আমতা করে বলল, সাফারাত ভাইকে আমি সবটা বলি আপু, নাম্বার আছে তোমার কাছে? আমি ওনাকে বুঝিয়ে বলবো তুমি ওনাকে ভালোবাসো। তোমার বোনকে কি তোমার কাছে ছ্যাঁচড়া মনে হয়? সাফারাত আমাকে ভালোবাসলে অবশ্যই বলতো। সে বাসে না, তাকে যেচে গিয়ে বিরক্ত করার মানে হয় না। কথাগুলো বলে আর এক মুহূর্তও স্থির থাকলো না চৈত্রিকা। এলোমেলো পায়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। মিম পরিষ্কার আঁচ করতে পারে তার বোনের কথার ভাঁজে লুকিয়ে আছে তীব্র অভিমান। সাফারাতের প্রতি নয়, নিজের প্রতি। নিজের প্রতি অভিমান কজন করে? কিন্তু চৈত্রিকার মনে নিজের জন্যই অভিমানের পাহাড়, ভালোবাসা প্রকাশ করতে না পারার ক্রোধ। নীল শাড়িটা পরে চৈত্রিকা জানালার কাজ ঘেঁষে দাঁড়িয়ে আছে। মায়ের কথা মতো শাড়ি তো পরিধান করে নিয়েছে, কিন্তু মনটা পড়ে আছে সাফারাতের কাছে। ছুটে যেতে ইচ্ছে করছে। বাবা মা বোন সবার মায়া ত্যাগ করে শুধু সাফারাতের বুকে লুটিয়ে পড়তে স্পৃহা জাগছে মনে। পৃথিবীর সব থেকে স্বার্থপর মানুষটা যদি হতে পারত, তবে বোধহয় সবচেয়ে সুখী ব্যক্তির নাম তৈরি হতো চৈত্রিকার। বুক ছিন্ন ভিন্ন করে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। চৈত্রিকার দ্বারা সম্ভব নয় পৃথিবীর সব থেকে স্বার্থপর মানুষটা হয়ে ওঠা। পদধ্বনি কর্ণে পৌঁছাতেই উদাস মনে ঘাড় কাত করে চাইল চৈত্রিকা। ফাহমিদার মুখে বিস্তর হাসি, মায়ের মনে প্রশান্তি ছুঁয়ে যাওয়া হাসির প্রেক্ষিতে মৃদু হাসি ফুটিয়ে তুলল অধর কোণে। মাশাল্লাহ, তোকে তো খুব সুন্দর লাগছে মা। এখন চল, বসার ঘরে অপেক্ষায় সবাই। ফাহমিদা চৈত্রিকার মাথায় ঘোমটা টেনে দিলেন। মন ভরে দেখলেন মেয়েকে। হাত ধরে বাইরে নিয়ে যেতে উদ্যত হওয়া মাত্র চৈত্রিকা মায়ের হাত ধরে আটকে দিল। তাৎক্ষণিক ফাহমিদা প্রশ্নসূচক চাহনি নিক্ষেপ করলেন। ভ্রু কুচকে তাকালেন চৈত্রিকার পানে। কি হয়েছে চৈত্র? চৈত্রিকা তৎক্ষণাৎ জবাব দিতে পারল না। অনেক ভেবেছে সে, কিন্তু কোনো রকমেই নিজেকে অন্যের বউ হিসাবে কল্পনা করতে পারেনি। হৃদযন্ত্রের অনুভূতির নিকট বাজেভাবে হেরে বসেছে। তাছাড়া পরিবারের দায়িত্ব তার উপর। কিছু বলছিস না কেন? আমি বিয়ে নামক ভেজালে চড়াতে চাই না আম্মু। তাহাব ভাইদের ফিরিয়ে দাও। বিস্ফোরিত নয়নে চাইলেন ফাহমিদা। চৈত্রিকাও নিরলসভাবে তাকিয়ে আছে। মাকে বলতে পারছে না সাফারাতকে ভালোবাসে। কোন মুখে বলবে? ভালো তো সে বাসে, সাফারাত না। ফাহমিদা উত্তেজিত সুরে প্রশ্ন ছুড়লেন, কেন চাস না? নিশ্চুপ নিস্তেজ চৈত্রিকা। বলার মতো শব্দের অভাব পড়েছে তার কাছে। হকচকানো বন্ধ করে ধাতস্থ কণ্ঠে বলল, আমার বিয়ে হয়ে গেলে তোমাদের কি হবে আম্মু? বাবার অবস্থা ভালো না। তোমাকে আর আমাদের কথা চিন্তা করতে হবে না, বিয়ে করতেই হবে তোমাকে। তাফ খুব ভালো ছেলে। কিন্তু কোনো কিন্তু নয় চৈত্র, আমি আর চাই না তুমি এভাবে আমাদের জন্য ধুকে ধুকে জীবন পার করো। মা হিসেবে আমার মেয়েকে আমি কারো বউ হিসেবে দেখতে চাই। সংসার হলেই যে আমি সুখী হব এমন তো নয় আম্মু। ব্যতিক্রমও তো হতে পারে। হতে পারে দুঃখ আমার জন্য চিরকালই থাকবে। ফাহমিদা বিচলিত কণ্ঠে বললেন, এমন কিছুই হবে না, সুখ আসবে তোর জীবনে। তাহাফের বাবা যখন তোর হাত চেয়েছে তোর বাবার কাছে, তখন তোর বাবা কি বলেছে জানিস? চৈত্রিকা চাতক পাখির ন্যায় স্থির চেয়ে রইল বাবার জবাব কি ছিল তা শোনার নিমিত্তে। ফাহমিদা মেয়ের অস্থিরতা বাড়াতে দিলেন না, বললেন, বলেছে তুই যা সিদ্ধান্ত নিবি তাই হবে।
আমি জানি তুই হ্যাঁ বললে তোর বাবা খুশি হবেন। ওনার সম্মানটা নষ্ট করিস না মা। আমি তোকে বধূ বেশে দেখতে চাই।